আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়ে অনেকদিন ধরেই পড়াচ্ছি। আমাদের যে ধারাবাহিকতা, আমরা অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। অংশীদারি ব্যবসার আজকে তৃতীয় ক্লাস। এই অংশীদারি ব্যবসা নিয়ে আমরা এতদিন অনেক কিছুই আলোচনা করেছি। আজকে আমি অংশীদারি ব্যবসাটা মোটামুটি শেষ করে দিব। তো আজকে অংশীদারি ব্যবসার যে অবশিষ্ট যে অংশগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার ধরন, অংশীদারি ব্যবসায় অংশীদারের ধরন সম্পর্কে জানতে পারবে। যে অংশীদারি ব্যবসায় অনেক ধরনের অংশীদার থাকতে পারে, সেই অংশীদারদের সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং আমরা এখানে অংশীদারি ব্যবসার ভিতরে নাবালক অংশীদার সম্পর্কেও জানবো, কারণ নাবালক অংশীদার সম্পর্কে ডিটেলস তোমাদের জানা দরকার। এই কারণেই, কারণ তোমাদের এখন যে স্টেজ, তোমাদের ম্যাক্সিমামই দেখা যাবে যে যদি অংশীদারি ব্যবসায় কেউ অংশীদার হতে চাও, তাহলে এই নাবালক অংশীদারের যে দায়িত্ব কর্তব্য আছে এটা জানা থাকলে তোমাদের ভালো হবে। এরপরে যেটা আছে, আমরা অংশীদারি ব্যবসার বিলুপ সাধন যেটা আছে, অংশীদারি ব্যবসার বিলুপ সাধন প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। এবং অংশীদারি ব্যবসার অংশীদার নির্বাচনের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অংশীদার নির্বাচনের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়গুলো ফলো করা উচিত, যেটা ছাড়া অংশীদার বা অংশীদারি ব্যবসা আসলে চলতে পারে না, সেই বিবেচ্য বিষয়গুলা মাথায় রেখে অংশীদার নির্বাচন করতে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। এবং লাস্টে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, কিভাবে সৃজনশীল প্রশ্ন তোমাদের আসতে পারে এবং সেই সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করতে হয়, সেই বিষয়টা নিয়েও আমি আজকে আলোচনা করব। এবং এখানে আমি 35 মিনিট ক্লাস হয়ে গেলে, 35 মিনিট বা 40 মিনিট যদি ক্লাস হয়ে যায়, তখন আমরা এখানে একক কাজ বা একটা মূল্যায়নের জন্য আমি 5টা কোশ্চেন রেখেছি। সেই মূল্যায়নের 5টা কোশ্চেনও আমি এখানে তোমাদেরকে করব। সেই মূল্যায়নের 5টা কোশ্চেন তোমরা লাইভ আনসার দিবে, এবং সেই লাইভ আনসারের সময় আমি এখানে যারা আছো তাদের এখানে আনসারগুলো ঠিক আছে কিনা এটা নিয়েও আলোচনা করব। তো এই হচ্ছে আমার আজকে ক্লাসের পরিকল্পনা। তো আমার ক্লাসের পরিকল্পনার প্রথম যে আমার টপিকটা আছে, সেই প্রথম টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় অংশীদারের ধরন সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো প্রথম আমি যদি বলি যে অংশীদারি ব্যবসায় অংশীদারের ধরন বা অংশীদারদের ধরন কেমন হতে পারে, এখানে অংশীদারি আইনে মোটামুটি 9 ধরনের অংশীদার সম্পর্কে এখানে বলা আছে। তো এই 9 ধরনের যে অংশীদার, এই 9 ধরনের অংশীদার হওয়ার ক্ষেত্রে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন যারা অংশীদার আছে তারা ব্যবসায়ে মূলধন দিচ্ছে কিনা, অনেকে মূলধন না দিয়েও অংশীদার হতে পারে, তাদেরকে আমরা কর্মী অংশীদার বলি। আবার অনেকে মূলধন দিয়েছে কিন্তু আবার অনেকে মুনাফায় অংশগ্রহণ করতে পারবে কিনা, যে মুনাফাটা অর্জিত হয় সেই মুনাফার পুরাটা কি পাবে কিনা, অংশীদার হওয়া সত্ত্বেও অনেকে সম্পূর্ণ মুনাফা পাবে না। আবার অনেকে অংশীদার হয়েও অংশীদার না হয়েও অংশীদারি ব্যবসার অংশীদার হিসাবে নিজেকে পরিচয় দেয়, তাদের ক্ষেত্রে আমরা কি করব। আবার অনেকে অংশীদারি ব্যবসা থেকে এখানে অবসর গ্রহণ করেছে কিন্তু তার মূলধনটা সে উঠায় নেয় নাই, সে অংশীদারি ব্যবসাতে সেটা ঋণ হিসাবে রেখে দিয়েছে এবং সে ঋণের সুদ হিসাবে সে এইখান থেকে অর্থ পায়, কিন্তু নিজেকে সে অনেক সময় অংশীদার হিসেবে পরিচয় দেয়। আবার অনেককে আমরা অংশীদার হিসেবে নিজেও পরিচয় দিতে পারি। অংশীদারি ব্যবসায় যারা অংশীদার আছে তারা নিজেরাও অনেককে অংশীদার হিসেবে পরিচয় দেয়, কিন্তু তারা প্রকৃতপক্ষে ব্যবসার অংশীদার না। আবার অনেকে অংশীদারি ব্যবসায় অংশীদার হিসাবে শুধুমাত্র তার সুনামটা ব্যবহারের অনুমতি দেয়। তো এইভাবে অংশীদারি ব্যবসার যেই অংশীদার আছে সেই অংশীদারকে আমরা 9টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো অনেকের আবার দায় সীমাবদ্ধ হতে পারে। তো এই সব ক্যাটাগরি চিন্তা করি অংশীদারি ব্যবসাটাকে, অংশীদারি আইনে 1932 সালের অংশীদারি আইনে অংশীদারি ব্যবসায় অংশীদারের ধরনটাকে এখানে ভাগ করা হয়েছে। তো আমাদের প্রথম যে অংশীদারি ব্যবসার ধরনটা, সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে সক্রিয় অংশীদার। ঠিক আছে, তো সক্রিয় অংশীদার বা আমরা তাকে অ্যাক্টিভ পার্টনার বলি। তো সক্রিয় অংশীদার কেন সক্রিয় অংশীদার মোটামুটি এখানে অংশীদারি ব্যবসার যা করণীয়, একজন অংশীদারের অংশীদারি আইন অনুযায়ী যা করার কথা সবই এখানে সক্রিয় অংশীদার করে থাকবে। যেমন সে মূলধন বিনিয়োগ করে থাকবে এবং সে ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করবে, সে ব্যবসার মুনাফায় অংশগ্রহণ করবে, সে ব্যবসার যে দায় আছে অসীম দায় সে গ্রহণ করবে। এই সব কিছু সে গ্রহণ করে এবং ব্যবসায় সে অ্যাক্টিভলি থাকে বলেই তাকে আমরা এখানে সক্রিয় অংশীদার বলছি। এবং দ্বিতীয় যেটা আছে নামমাত্র অংশীদার। যে নামমাত্র অংশীদার যারা আছে, নামমাত্র অংশীদারের ক্ষেত্রে এখানে তারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় তারা পরিচালনায়ও অংশগ্রহণ করে না, শুধুমাত্র তারা লাভের অংশে বা লাভের বিনিময়ে অথবা অর্থের বিনিময়ে তাদের নাম ব্যবহার করার জন্য
যারা অংশীদার আছে তাদেরকে অনুমতি দেয়। তো এই যে নাম ব্যবহার করা বা সুনাম ব্যবহার করার যে অনুমতি দেয়, এইটার বিনিময়ে তাকে এইখানে কিছু এখানে মুনাফার অংশ তাকে দেওয়া হয়, এবং এখানে সে অংশীদারি ব্যবসার যে দায়টা আছে সে দায়টাও তার ক্ষেত্রে এখানে সীমিত, সে অসীম দায় বহন করে না। তো সেই কারণে তাকে আমরা বলি হচ্ছে নামমাত্র অংশীদার। তো নামমাত্র অংশীদারের ক্ষেত্রে এখানে কথা হচ্ছে যে নামমাত্র অংশীদার সে অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না, সে অংশীদারি ব্যবসার যে মুনাফা আছে এইটাতেও সে সম্পূর্ণ অংশগ্রহণ করবে না, সে অংশীদারি ব্যবসার যে অসীম দায় আছে সে দায়টাও সে পুরোপুরি নিবে না, শুধুমাত্র সে তার সুনাম বা নাম ব্যবহারের অনুমতি দিবে এবং সেটার বিনিময়ে তাকে কিছু অর্থ দেওয়া হবে। এটাই হচ্ছে তার সাথে কন্ট্রাক্ট। তো এই কারণে তাকে আমরা বলছি হচ্ছে নামমাত্র অংশীদার। তারপরে হচ্ছে আমরা এখানে বলি হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। সক্রিয় অংশীদারের ঠিক অপোজিটটা হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। সক্রিয় অংশীদাররা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, কিন্তু নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার যারা আছে তারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। এতটুকুই শুধু সক্রিয় এবং নিষ্ক্রিয় অংশীদারের মধ্যে পার্থক্য। নিষ্ক্রিয় অংশীদার যারা আছে তারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, তারা ব্যবসা থেকে যে মুনাফা হয় সে মুনাফায়ও অংশগ্রহণ করবে, তারা যে ব্যবসার অসীম দায় আছে সেটাও গ্রহণ করবে, কিন্তু তাদের অধিকার থাকা সত্ত্বেও তারা ব্যবসা পরিচালনায় তারা অংশগ্রহণ করে না। তাদেরকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। এই হচ্ছে এখানে সক্রিয় এবং ঘুমন্ত অংশীদারের ক্ষেত্রে বা নিষ্ক্রিয় অংশীদারের ক্ষেত্রে পার্থক্য। এরপরে যেটা আছে আমরা এখানে আপাত দৃষ্টিতে অংশীদার আছে 4 নম্বর যেটা। তো আপাত দৃষ্টিতে অংশীদার এখানে আমরা বলছি হচ্ছে যে এখানে অংশীদারি ব্যবসা যারা পরিচালনা করছে, এই অংশীদারি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপাত দৃষ্টিতে যারা অংশীদার আছে তারা ব্যবসা থেকে অবসর গ্রহণের পরে তার মূলধনটা সে উত্তোলন না করে ব্যবসাতে সে এটা ঋণ হিসাবে প্রদান করে, এবং সেই মূলধনের থেকে সেই ঋণ থেকে যেই ঋণের সুদ পায় সেটাই হচ্ছে তার এখানে ইনকাম। সে মুনাফায়ও অংশগ্রহণ করে না, সে ব্যবসার দায়ও নেয় না। মূল কথা সে ব্যবসার কোনো অংশীদারই না। আপাত দৃষ্টিতে অংশীদার ব্যবসার কোনো অংশীদার না, সে হচ্ছে ব্যবসার পাওনাদার। তো সেই কারণে আপাত দৃষ্টিতে অংশীদার নামেও এখানে একটা অংশীদারের ধরন হতে পারে। তো সেই কারণে এখানে দেওয়া আছে যে তারা শুধুমাত্র আগে অংশীদার ছিল, এখন অবসর গ্রহণ করেছে, তার মূলধনটা সে না উঠিয়ে সে মূলধনটা ঋণ হিসাবে অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করে রাখছে। তো সেই কারণে তাকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদার বলতে পারি, কিন্তু সে আসলে অংশীদার না, সে হচ্ছে আসলে ব্যবসার পাওনাদার, কারণ সে ব্যবসাকে ঋণ হিসাবে তার যে টাকাটা আছে সেটা সে দিয়ে রেখেছে। তো এটাই হচ্ছে তার এখানে করণীয়। সে মুনাফার অংশ পাবে না, সে শুধুমাত্র ঋণের বিনিময়ে ঋণের সুদ পাবে একটা নির্দিষ্ট হারে। এরপরে হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। যে অনেক অংশীদার দেখা যাবে যে অংশীদারি ব্যবসার অংশীদার না হয়েও সে তার হাব ভাব, আচার আচরণ, চালচলন এগুলোর মাধ্যমে অন্যের কাছে নিজেকে অংশীদার হিসেবে জাহির করবে, কিন্তু সে অংশীদারি ব্যবসার অংশীদার না। তো এইরূপ আচরণে যদি সে তৃতীয় পক্ষের মনে সে বিশ্বাস তৈরি করতে পারে যে সেও অংশীদারি ব্যবসার একটা অংশ, তাহলে তাকে আমরা আচরণে অনুমিত অংশীদার বলি। কিন্তু এই আচরণে অনুমিত অংশীদারের এই আচরণের দ্বারা ব্যবসা দায়বদ্ধ হবে না, তার কোনো কৃতকর্মের কারণে ব্যবসা দায়বদ্ধ হবে না, তার কোনো দায় ব্যবসা নিবে না। তার এই আচরণের কারণে তার তৃতীয় পক্ষের কাছে যে দায় তৈরি হবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। তো আচরণে অনুমিত অংশীদার যে আছে সেও ব্যবসার কোনো প্রকৃত অংশীদার না, সেও এখানে নিজেকে অংশীদার হিসাবে এখানে পরিচিতি দিচ্ছে, কিন্তু সে আসলে ব্যবসার কোনো অংশীদার না, কারণ সে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে নাই, সে ব্যবসার মুনাফায় অংশগ্রহণ করবে না, সে ব্যবসার দায়ও নিবে না, এবং সে ব্যবসার পরিচালনায়ও অংশগ্রহণ করতে পারবে না। তার মানে সে ব্যবসার অংশীদারই না, কিন্তু সে এখানে নিজেকে তার এখানে কথাবার্তা, চালচলন, আচার আচরণের মাধ্যমে তৃতীয় পক্ষের কাছে এই ব্যবসার সাথে সে জড়িত এটা সে প্রমাণ করে। তো সেই কারণেই তাকে আমরা আচরণে অনুমিত অংশীদার বলি, কিন্তু সে প্রকৃতপক্ষে সে অংশীদার না। এরপরে যে আছে সেটা হচ্ছে সীমিত অংশীদার। তো সীমিত অংশীদার যে আছে, সীমিত অংশীদার নিয়ে আমরা আগেও কথা বলেছি যে সীমিত অংশীদার এখানে আইন অনুযায়ী অথবা এখানে চুক্তির শর্ত অনুযায়ী এখানে কিছু অংশীদারের এখানে দায়কে সীমিত করা হয়েছে, যে তাদের এখানে ব্যবসা পরিচালনায় তারা অংশগ্রহণ করবে না, এবং ব্যবসায় তারা যে মূলধন দিবে সেই মূলধন পরিমাণ তারা এখানে দায় গ্রহণ করবে, এর অতিরিক্ত দায় ব্যবসা থেকে তারা যদি তৈরি হয় তারা গ্রহণ করতে বাধ্য থাকবে না। তো এই অংশীদারকে আসলে আমরা সীমিত অংশীদার বলি, এবং সীমিত অংশীদার এখানে যারা আছে তাদের এইখানে কাজ হচ্ছে তারা এখানে শুধুমাত্র ব্যবসা থেকে মুনাফা গ্রহণ করবে, এবং ব্যবসার যে দলিলপত্র বা এখানে কাগজপত্র আছে এইগুলোর সে কপি নিতে পারবে,
এবং ব্যবসার আর কোনো কাজ সে করতে পারবে না, ব্যবসার পরিচালনায় সে অংশগ্রহণ করবে না, ব্যবসার অন্যান্য সিদ্ধান্ত গ্রহণে সে সে অংশগ্রহণ করতে পারবে না। তো এই কারণেই তাকে আমরা বলতেছি হচ্ছে সীমিত অংশীদার। এবং সীমিত অংশীদারের মূল কথা হচ্ছে যে সে ব্যবসার যে দায়টা আছে, দায়টা সে পরিশোধ করবে তার মূলধন অনুযায়ী, বা মূলধন পরিমাণ দায় সে গ্রহণ করতে বাধ্য, এর অতিরিক্ত দায় সে বহন করবে না। আমরা জানি যে অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম, কিন্তু এই অসীম দায় সে বহন করতে বাধ্য না, কারণ সে শর্ত অনুযায়ী তার মূলধন পরিমাণ দায় বহন করতেই বাধ্য। তো সেই কারণেই তাকে আমরা সীমিত অংশীদার বলছি। এরপরে যে অংশীদার আছে তাদেরকে বলি হচ্ছে আমরা 7 নম্বর যেটা আছে প্রতিবন্ধী অংশীদার যে আছে। তো প্রতিবন্ধী অংশীদার হচ্ছে, এখানে আমরা একটু আগে আচরণে অনুমতি অংশীদার দেখেছি যে আচরণে অনুমতি অংশীদার হচ্ছে সে ব্যবসার অংশীদার না হয়েও নিচেকে আচার আচরণ হাবভাবের মাধ্যমে ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় দিচ্ছিল, তো তাকে আমরা আচরণে অনুমতি অংশীদার বলছিলাম। আর এইখানে প্রতিবন্ধী অংশীদার হচ্ছে ঠিক উল্টা, এই ধরনের অংশীদার ব্যবসায়ে সে অংশীদার না, কিন্তু ব্যবসায় যারা অংশীদার আছে বা ব্যবসা নিজে এই ধরনের ব্যক্তিকে তার অংশীদার বলে বা পার্টনার হিসেবে অন্যের কাছে এখানে পরিচয় দেয় যে এই ব্যক্তি সে আমাদের অংশীদার এবং সে আমাদের সাথে আছে, এই বলে তৃতীয় পক্ষের সাথে ব্যবসা বা যারা অংশীদারি ব্যবসাটা চালাচ্ছে তারা এই ব্যক্তিকে তৃতীয় পক্ষের কাছে পরিচয় করা দেয়। এবং এই ব্যক্তি এই কথাটি জেনেও যে সে অংশীদার না, তারপরেও এখানে অংশীদারি ব্যবসার যারা পার্টনার আছে তারা পার্টনার হিসেবে পরিচয় দিচ্ছে, এটা জেনেও সে মৌনতা অবলম্বন করে, সে এখানে প্রতিবাদ করে না। তো সেই কারণেই তাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিবন্ধী অংশীদার। সে সব জানে তারপরও সে প্রতিবাদ করে না, যে সে অংশীদার না, কিন্তু তারা তাকে অংশীদার হিসেবে পরিচয় দিচ্ছে, তারপরে সে মৌনতা অবলম্বন করে, এই কারণেই তাকে আমরা এখানে বলতেছি হচ্ছে প্রতিবন্ধী অংশীদার। তো এই প্রতিবন্ধী অংশীদারের এই যে তার মৌনতা, এর কারণে যদি তৃতীয় পক্ষ তাকে অংশীদার ভেবে নেয় এবং এর কারণে যদি কোনো দায় সৃষ্টি হয়, এই দায়ভার কিন্তু এই তৃতীয় পক্ষের কাছে যে দায়ভার, এটা কিন্তু এই অংশীদারকে বহন করতে হবে। তো সেই কারণে প্রতিবন্ধী অংশীদার তৃতীয় পক্ষের নিকে যদি কোনো দায় তৈরি হয়, তো এই দায়ের জন্য কিন্তু সে দায়বদ্ধ হবে। তো এই হচ্ছে প্রতিবন্ধী অংশীদার। এরপর হচ্ছে আমাদের কর্মী অংশীদার। তো কর্মী অংশীদার এবং সক্রিয় অংশীদার, এই দুইটার ভিতরে যদি আমরা একটু তুলনা করি, যে কর্মী অংশীদার যে আছে এবং সক্রিয় অংশীদার যে আছে, এখানে দুইজন প্রায় সেম, কিন্তু পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য হচ্ছে একটা জায়গাতে, যে কর্মী অংশীদার এখানে মূলধনটা ব্যবসায় বিনিয়োগ করবে না, তারা এখানে অর্থকরী থাকবে না। এই কর্মী অংশীদার শুধুমাত্র তার শ্রম এবং দক্ষতা বিনিয়োগ করে ব্যবসায় সে অংশগ্রহণ করবে, এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে, যে মুনাফায় অংশগ্রহণ করা, পরিচালনায় অংশগ্রহণ করা, এবং এখানে ব্যবসার যে নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ, এই ক্ষেত্রে সব জায়গাতেই সে সমান অংশীদারিত্ব বহন করবে এবং সব জায়গাতেই তার সম্মতি এবং এখানে সে অ্যাক্টিভলি ব্যবসা পরিচালনা করবে, এই দায়িত্বগুলো সে নিবে। তো এইখানে শুধুমাত্র একটা জিনিস সে করবে না, সে হচ্ছে শুধুমাত্র মূলধনটা বিনিয়োগ করবে না। আর সক্রিয় অংশীদারের ক্ষেত্রে সক্রিয় অংশীদার সবই করে, কিন্তু এখানে যে আমরা প্রতিবন্ধী এখানে কর্মী অংশীদার যে আছে, সে শুধুমাত্র মূলধনটা বিনিয়োগ করবে না, বাকি সবকিছুই এখানে সে আগের মতোই বা এখানে অন্যান্য অংশীদারের মতোই তার এখানে দায়িত্ব থাকবে, সে দায়ও বহন করবে অসীম। তো সেই কারণেই তাকে আমরা বলছি হচ্ছে কর্মী অংশীদার। এবং এখানে অতিরিক্ত একটা জিনিস, সে যেহেতু এখানে তার শ্রম বিনিয়োগ করবে ব্যবসায়, তো এখানে শর্ত অনুযায়ী তাকে অংশীদারি ব্যবসা থেকে যদি কোনো বেতন দেওয়ার প্রয়োজন হয় তাকে, যে অতিরিক্ত সম্মানী, সে যেহেতু 24 ঘন্টা ব্যবসার জন্য খাটবে, সেই কারণে তাকে একটা নির্দিষ্ট বেতনও দেওয়া যেতে পারে বা সম্মানীও দেওয়া যেতে পারে, যেহেতু সে অল টাইম তার শ্রম এবং দক্ষতা ব্যবসায় বিনিয়োগ করবে। তো এই হচ্ছে কর্মী অংশীদার। এরপরে হচ্ছে আমাদের লাস্টের যেটা আছে নাবালক অংশীদার। তো নাবালক অংশীদার নিয়ে আমাদের একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে জানার বিষয় হচ্ছে যে নাবালক কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না। তো নাবালক কারা? নাবালক আমরা বাংলাদেশে যে আইন আছে, বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে যারা আছে সবাই হচ্ছে নাবালক। তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু নাবালক। তো আমি শুরু করার ক্ষেত্রেই বলেছিলাম যে এইটা তোমাদের একটু জানা দরকার ভালো, কারণ তোমাদের অনেকেই দেখা যাবে যে তোমাদের ভিতরেও হতে পারে অথবা তোমাদের অনেক আত্মীয় স্বজনও হতে পারে যে তার সে একটা অংশীদারি ব্যবসার অংশীদার হয়েছে, কিন্তু সে কোনো দুর্ঘটনার কারণে সে ধরো এখানে অংশীদারি ব্যবসা থেকে তার এখানে বিদায় নিতে হচ্ছে, অথবা অংশীদারি ব্যবসা তাকে আর রাখতে পারবে না, অথবা ধরো যে সে মারাই গেল। তো সেই ক্ষেত্রে এই যে তার এইখানে যে এখানে দায় যেটা আছে বা এখানে তার যে অংশটা আছে, সেই অংশটা কিন্তু সে তার এখানে যে উত্তরাধিকারে আছে
তার উত্তরাধিকারের কাছে কিন্তু সেই এই অংশটা সে দিতে পারবে। তো এখানে নাবালক অংশীদারের ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা মানে এই নিয়ম কানুনগুলো এখানে জানতে হবে। তো নাবালক অংশীদার এখানে ব্যবসার অংশীদার হতে পারে না, এটা আমরা জানলাম, কিন্তু সবার সম্মতিতে যদি ধরো যে একজন অংশীদার ব্যবসা থেকে মারা যায় বা দুর্ঘটনায় সে ধরো যে এখানে যদি মারা যায়, তাহলে এই অংশীদারের যে আত্মীয় স্বজন অথবা এই অংশীদারের ধরো যে ছেলে মেয়ে যারা নাবালক আছে তাদেরকে কিন্তু সবার সম্মতিক্রমে এখানে অংশীদার হিসাবে নেওয়া যাবে, কিন্তু সে শুধুমাত্র ব্যবসার সুবিধা বা মুনাফাটা ভোগ করবে। সে ব্যবসা থেকে দায় যেটা হয় সে দায়টাও নিবে না, ব্যবসার পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। তো এই ধরনের অংশীদারকে আমরা আসলে এখানে নাবালক অংশীদার বলছি, যে নাবালক অংশীদাররা এখানে মূলত ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র মুনাফাটা ভোগ করে থাকে বা সুবিধাটা ভোগ করে থাকে, এবং এখানে ব্যবসার কোনো দায়ভার বা পরিচালনায় তারা অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এখানে ব্যবসা অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সবগুলা রুলস রেগুলেশন নিয়েই এখানে যে কোনো একটা ব্যবসা তার যে গাইডলাইন সেটা তৈরি করে। তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও এখানে যদি কোনো অংশীদার মারা যায় তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি, তার আত্মীয় স্বজন বা উত্তরাধিকারীকে এখানে ব্যবসার অংশীদার করা যাবে কিনা, এই রুলসটা রেখেই তারা এখানে অংশীদারি ব্যবসার যে আইনটা সেটা তৈরি করেছে। তো সেই কারণে এখানে নাবালক অংশীদারের একটা অপশন রয়ে গেছে, যে যদি এখানে কোনো অংশীদার মারা যায় তার অনুপস্থিতিতে তার সন্তান ছেলে মেয়েকে এখানে নাবালক হিসাবে এখানে অংশীদারি ব্যবসার অংশ হিসাবে বা অংশীদারি ব্যবসার একটা পার্ট হিসাবে তাকে রাখা যাবে, সে এখান থেকে মুনাফা গ্রহণ করবে। তো তার স্ত্রী অথবা আত্মীয় স্বজন যাদের বয়স 18-র উপরে তাদেরকে কিন্তু এখানে অংশীদার করা যাবে না। উত্তরাধিকার হিসেবে যাদের বয়স 18-র নিচে তাদেরকে আমরা এখানে নাবালক হিসাবে অংশীদার করতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখানে অংশীদারি ব্যবসা নিয়ে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি তা আমরা কিছু সূত্রের মাধ্যমে এখানে দেখে নিতে পারি, যে অংশীদারি ব্যবসার এতক্ষণ যে আলোচনা কিছু আমরা ধরো যে ফর্মুলা দিয়ে এই অংশীদার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিতে পারি। ধরো যে এখানে সাধারণ অংশীদার আমি চিনব কিভাবে, যে সাধারণ অংশীদার সমান সমান তারা মূলধন বিনিয়োগ করবে, প্লাস তারা পরিচালনা অংশগ্রহণ করবে, প্লাস তারা লভ্যাংশ গ্রহণ করবে ব্যবসা থেকে, এবং তাদের দায় হবে অসীম। তো এই চারটা কোয়ালিটি যে অংশীদারের ভিতরে থাকবে তারা হচ্ছে সাধারণ অংশীদার, অথবা তাদেরকে আমরা সক্রিয় অংশীদারও বলতে পারি। এরপর হচ্ছে সীমিত অংশীদার কারা, যে তারা মূলধন বিনিয়োগ করবে, মুনাফায়ও অংশগ্রহণ করবে, কিন্তু তারা ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করবে না, এবং তারা ব্যবসার দায়ভারও তারা অসীম গ্রহণ করবে না। তো তারা হচ্ছে সীমিত অংশীদার। এরপর হচ্ছে নামমাত্র অংশীদার কারা, এই যে একটু আগে আমরা পড়ে আসি যে সে শুধুমাত্র সুনাম দিবে ব্যবসার, এবং তাকে আমরা চুক্তি অনুযায়ী তার আমাদের ব্যবসার যে মুনাফাটা আছে সেই মুনাফাটার অংশ তাকে আমরা দিতে পারি, তো সেই মুনাফায়ও অংশগ্রহণ করতে পারে, এবং সে পরিচালনায় অংশগ্রহণ করবে না, মূলধনও বিনিয়োগ করবে না, ব্যবসার কোনো দায়ও নেবে না। তো এই ধরনের অংশীদারকে আমরা বলবো হচ্ছে নামমাত্র অংশীদার। এরপরে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। তো নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার আমরা একটা ক্যাটাগরি বলেছি, যে সে শুধুমাত্র একটা জিনিসই করে না, সক্রিয়ের সাথে তার পার্থক্য সেটা হচ্ছে সে পরিচালনায় অংশগ্রহণ করে না, বাকি সব কিছু সাধারণ বা সক্রিয় অংশীদারের সাথে তার মিল আছে। এবং আপাত দৃষ্টিতে অংশীদার, সে আসলে অংশীদার না, সে অংশীদারি ব্যবসার এখানে পাওনাদার। সে ব্যবসায় ঋণ প্রদান করে এবং ব্যবসা থেকে সেই ঋণের বিনিময়ে সে সুদ পায়, এবং সে মূলধন বিনিয়োগ করে না, এবং ব্যবসার অন্যান্য সে দায় অথবা এখানে মুনাফায় সে অংশগ্রহণ করে না। তো এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসার অংশীদারদের ধরন নিয়ে আলোচনা। তো এই অংশীদারের ধরনটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে এই কারণ এই অংশীদারের ধরন থেকে তোমাদের প্রশ্ন হবে। এই প্রশ্ন তোমরা ধরো যে পরীক্ষাতেও পেতেও পারো, না হলে পরীক্ষাতে এমসিকিউতে তো আসেই, না হলে তোমরা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে অবশ্যই এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। তো সেই কারণে আমরা এটা একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবো। এভাবে তোমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রত্যেকটা অংশীদার আইডেন্টিফাই করে রাখবে, তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে কোন অংশীদারের বৈশিষ্ট্য কী। এরপরে যে টপিক আছে সেই অংশীদার টপিকটি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা নাবালক অংশীদার নিয়ে এখানে একটু আলোচনা করব, যে নাবালক অংশীদার নিয়ে আসলে অংশীদারি আইনে কি বলা আছে। এছাড়াও অংশীদারি আইনের বাইরেও নাবালকদের দায় দায়িত্ব নিয়ে কিছু কথা বলা আছে, বা কন্ট্রাক্ট ল যেটা আছে, বা এখানে চুক্তি আইন যেটা আছে ওইখানেও কিছু কথা বলা আছে নাবালক নিয়ে, যে নাবালক চুক্তি করতে পারবে কিনা, বা এখানে চুক্তির ক্ষেত্রে বৈধ হবে কিনা, তো এইগুলা নিয়ে ওইখানে বলা আছে। তো ওই ল সম্পর্কে, এই নাবালক সম্পর্কে ওই লতে কি বলা আছে এই সম্পর্কে আমরা এখানে একটু বিস্তারিত জানবো। তো নাবালক অংশীদার সম্পর্কিত আইন যেটা বলা আছে, যে এখানে 1932 সালের অংশীদারি আইনে বলা আছে যে 30 ধারায় নাবালক সম্পর্কে বলা আছে যে নাবালকরা চুক্তি করতে পারবে না। মোট কথা এখানে চুক্তি আইনেও এটা বলা আছে, 1972 সালের চুক্তি আইনের 11 ধারাতেও এটা বলা আছে যে নাবালক চুক্তি করতে পারবে না, নাবালক কারোর সাথে কন্ট্রাক্টে যেতে পারবে না। আমরা এখানে কন্ট্রাক্টের ক্ষেত্রে
অফারার এবং অফারি যে প্রস্তাব দিচ্ছে এবং যে প্রস্তাব গ্রহণ করছে, এই একজনের প্রস্তাব দিচ্ছে, একজন প্রস্তাব গ্রহণ করছে, এবং তাদের ভিতরে যদি কোনো প্রতিদান থাকে, এই প্রতিদানের বিনিময়ে বৈধ কোনো কাজে যদি একজন প্রস্তাব দেয় এবং আরেকজন যদি প্রস্তাব গ্রহণ করে, তাহলে সেটাকে আমরা কন্ট্রাক্ট বলি। কিন্তু এই কন্ট্রাক্ট হয়ে গেলে বা এই চুক্তি হয়ে গেলে যে কোনো কাজই আইনগতভাবে এখানে দায়বদ্ধ করা যাবে। কেউ যদি কন্ট্রাক্টে আবদ্ধ হয়, সে যদি ওই চুক্তি অনুযায়ী যদি সে কাজ না করে, তাহলে কিন্তু আমরা কোর্টে যে মামলা করে তাকে সেটা করানোর জন্য বাধ্য করতে পারবো। কিন্তু এখানে নাবালকের ক্ষেত্রে এই যে কন্ট্রাকচুয়াল যে রিলেশনশিপ, এটা সে করতে পারবে না, কারণ নাবালককে এখানে আইনের আওতায় আনা যাবে না। তো সেই কারণেই এখানে নাবালক সম্পর্কে অংশীদারি আইনের 1932 সালেও বলা আছে এবং চুক্তি আইনে 1872 সালেও 11 ধারাতে বলা আছে যে নাবালক কোনো চুক্তি করতে পারবে না, কারণ নাবালককে এখানে চুক্তির যে দায় এটা তাকে দেওয়া যাবে না বা এটার জন্য তাকে দায়বদ্ধ করা যাবে না। এরপরে যেটা আছে যে নাবালক অংশীদার হতে পারে, তবে তার জন্য সে তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে না, এটা এখানে বলা আছে যে নাবালক অংশীদার হতে পারে। 1932 সালের অংশীদারি আইনে একটু আগে আমরা পড়ে আসছি যে সব অংশীদারদের সম্মতিক্রমে নাবালকও অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে, কিন্তু তাকে এখানে তার যে দায়, তার দায়টা এখানে সীমিত থাকবে বা ব্যবসার কোনো দায়ের জন্য তাকে আসলে এখানে দায়বদ্ধ করা যাবে না। এটা হচ্ছে মূল কথা। এরপর হচ্ছে নাবালকের ক্ষেত্রে এখানে হস্তান্তরযোগ্য দলিল সে হস্তান্তর করতে পারবে না। ধরো যে নাবালক কোনো চেক অথবা তোমার এখানে নোটস অথবা এখানে কোনো ধরনের এখানে এই আমরা যেটাকে বলি হচ্ছে লিগাল ডকুমেন্টস, ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলা সে সাইন করতে পারবে না, অথবা এই হস্তান্তরযোগ্য দলিলগুলা সে কিন্তু এখানে ইস্যু করতে পারবে না। কারণ এই অধিকারটা তার তৈরি হবে সে যখন সাবালক হবে। কোনো নাবালক এই ধরো যে এখানে যে হস্তান্তরযোগ্য দলিল এইগুলাতে সে সাইন করতে পারে না, অথবা এইগুলা সে কন্ট্রাক্টে দিতে পারে না। তো সেই কারণে এখানে হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা আছে এখানে এটা বলা আছে যে নাবালক কোনো হস্তান্তরযোগ্য দলিলে সে সিগনেচার করতে পারে না, অথবা সে এই হস্তান্তরযোগ্য দলিলগুলা সে হস্তান্তর করলেও বা তার পক্ষ হয়ে যদি কেউ এখানে তাকে সিগনেচার করেও এই জন্য তাকে দায়ী করা যাবে। মূল কথা হচ্ছে যে সে হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর করতে পারে না, এটা হচ্ছে মূল কথা। এরপর হচ্ছে নাবালক এখানে আমরা চুক্তিতে নির্ধারিত হার অনুসারে ব্যবসা থেকে মুনাফা পাওয়ার অধিকারী, এটা অংশীদার আইনে বলা আছে। এবং নাবালক প্রতিষ্ঠানের হিসাব দেখা এবং এর কোনো অংশের সে যদি কপি করতে চায় বা নকল করতে চায়, এটার ফটোকপি সে নিতে পারবে। এবং মুনাফা এবং সম্পত্তির অর্থ আদায়ের জন্য নাবালক প্রতিনিধির মাধ্যমে এখানে আদালতে এর বিরুদ্ধে মামলা করে সে কিন্তু এই অধিকারটা আদায় করে নিতে পারবে। সে নিজে মামলা করতে পারবে না, কিন্তু তার প্রতিনিধি বা তার লিগ্যাল গার্ডিয়ানের মাধ্যমে তার অংশের জন্য সে আদালতে যে অংশীদারি ব্যবসার বিরুদ্ধে মামলা করে তার অধিকারটা কিন্তু সে আদায় করে নিতে পারবে, এটা অংশীদারি আইনে বলা আছে। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে নাবালক যদি সাবালক হয়ে যায়, যে নাবালকের যদি 18 বছর পূর্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে সে যখন সাবালক হবে এর ঠিক 6 মাসের ভিতরে, তো 6 মাস বা 3 6 18 180 দিনের ভিতরে সে অংশীদার থাকবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার চলে আসে। তো সেই কারণে তাকে এখানে জানাইতে হবে 6 মাসের ভিতরে সে অংশীদারি ব্যবসার অংশীদার থাকবে কিনা বা অংশীদারি ব্যবসা থেকে সে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে কিনা, তো এটা তাকে ক্লিয়ারলি জানাই দিতে হবে। তো নাবালক সাবালক হইলে এর 6 মাসের ভিতরে অংশীদারদেরকে ঘোষণার মাধ্যমে জানাই দিতে হবে সে অংশীদারি ব্যবসার অংশীদার থাকবে কিনা। তো এটাও হচ্ছে অংশীদারি আইনে বলা আছে অংশীদার সম্পর্কে আর এই নাবালক অংশীদার সম্পর্কে। তো এই নাবালক অংশীদার নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো নাবালক অংশীদারের কিছু দায়িত্ব বা কর্তব্য অংশীদারি আইনে বলা আছে, যে সেই কর্তব্যগুলো এখানে একটু আমি হাইলাইটস করে দিচ্ছি। যেমন এখানে নাবালক অংশীদার ব্যবসার রক্ষিত মূলধন এবং মুনাফা পর্যন্ত এখানে দায় বহন করতে বাধ্য থাকে, এটা অংশীদারি আইনে বলা আছে। এর বেশি দায় বহন করতে সে বাধ্য না। এরপরে 2 নম্বর যেটা বলা আছে যে প্রতিষ্ঠান দেউলিয়া হলে নাবালকের অংশ যেটা আছে এই অংশের সম্পত্তি সরকারি তত্ত্বাবধায়কের হাতে ন্যস্ত হবে এবং ওইটার মিউটেশন করে নাবালককে সরকারি তত্ত্বাবধায়ক তার প্রয়োজনীয় যে প্রাপ্যটা আছে সেটা বুঝাই দিবে। এরপরে যেটা আছে যে এরূপ অংশীদার সাবালকত্ব প্রাপ্তির পর অংশীদার হলে সুবিধাভোগের তারিখ থেকে ব্যবসার সকল ধরনের দেনার জন্য তৃতীয় পক্ষের নিকট কিন্তু দায়ী থাকবে। এবং এখানে আরেকটি কথা বলা আছে যে ব্যবসার খাতা বা হিসাবপত্র দেখার অধিকার বা দায়িত্ব বা কর্তব্য তার আছে, সেইটা দেখতে পারবে। এবং এখানে লাস্টে যেটা আছে এরূপ অংশীদার সাবালকত্ব প্রাপ্তির পর অংশীদার না হয়ে যদি
অংশীদারি ব্যবসার অংশীদার হিসাবে অন্যের কাছে নিজেকে পরিচয় দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই দায়ের জন্য তাকে দায়বদ্ধ করা যাবে। তার মানে নাবালক, ধরো যে অংশীদারি ব্যবসার যে কোনো অংশীদারি ব্যবসার অংশীদার থাকতেছে না, তো সেই অংশীদারি ব্যবসা থেকে তার মূলধন বা যে তার পাওনা আছে সেটা সে উঠায় নিছে, তারপরেও সে অংশীদারি ব্যবসার অংশীদার হিসাবে নিজেকে যদি বাইরে পরিচয় দেয়, তার দায়টা হবে যে আচরণে অনুমিত অংশীদারের মতোই, তো তার দায়ের জন্য তাকে পার্সোনালি দায়বদ্ধ করা যাবে। তো এই হচ্ছে নাবালক নিয়ে অংশীদারি আইনে যা বলা ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা। তো এখন আমরা চলে যাব হচ্ছে এখানে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন নিয়ে আলোচনাতে, যে অংশীদারি ব্যবসাটা কিভাবে বিলুপ সাধন করা যায়। তো আমরা এখানে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করতে গেলে আমরা অংশীদারি ব্যবসাটা এখানে আইনে যেটা বলা আছে, যে অংশীদারি আইনের 39 ধারাতে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন সম্পর্কে বলা আছে। তো এই 39 ধারা থেকে শুরু করে এখানে 39 ধারার পরে আমরা অংশীদারি আইনে 39 ধারায় বলা আছে যে কি অংশীদারি ব্যবসাটা বিলুপ করা যাবে। এরপরে এখানে 4টা ধারা আছে, 40, 41, 5টা ধারা আছে, 40, 41, 42, 43, 44। এই 5টা ধারাতে অংশীদারি ব্যবসাটা কিভাবে বিলুপ সাধন হবে বা করা যাবে এটা নিয়ে বিস্তারিত বলা আছে। যে 5টা ধারা 5টা ধরন সম্পর্কে বলতেছে, যে এই 5 ভাবে বা 5 টাইপে অংশীদারি ব্যবসাটাকে চাইলে বিলুপ করা যাবে। তো এই 5টা টাইপ সম্পর্কে আমরা এখন জানবো। তো অংশীদারি ব্যবসার বিলুপ সাধন নিয়ে বলা আছে হচ্ছে অংশীদারি আইনের 39 ধারায়। তো এই যে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন, এই অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলতে আসলে আমরা কি বুঝি? তো অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলতে আমরা আসলে অংশীদারি চুক্তির বিলুপ সাধন বা অংশীদারি ব্যবসার অংশীদারদের ভিতরে যে অংশীদারিত্বের সম্পর্ক, এই সম্পর্কের তোমার এখানে সমাপ্তিটাকেই আমরা অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলি। অথবা অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলতে অংশীদারি আইনে অংশীদারিত্বের যে তৈরি হয়েছিল, এই অংশীদারিত্বের সমাপ্তি ঘটানোটাকেই আমরা আসলে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলে থাকি। তার মানে হচ্ছে অংশীদারি সম্পর্কটা ছিন্ন হয়ে যাওয়া বা অংশীদারি সম্পর্কটা শেষ করে ফেলাটাকেই আমরা অংশীদারি ব্যবসার বিলুপ সাধন বলতেছি। এবং অংশীদারি আইনের 39 ধারাতে কিন্তু এটাই বলা আছে যে সব অংশীদারদের মধ্যকার অংশীদারের সম্পর্কের বিলুপ্তিটাকেই অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ সাধন বলা হবে। এবং এই অংশীদারি ব্যবসাটা কিভাবে বিলুপ সাধন করা যাবে, 1932 সালের অংশীদারি আইনের 40 ধারা থেকে 44 ধারা, এইখানে 5টা ধারাতে এটা বলা আছে যে কোন কোন ক্ষেত্রে কোন ধারাতে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করা যাবে, এটা এখানে বিস্তারিত বলা আছে। তো এটাও তোমাদের খুব সতর্কতার সাথে পড়তে হবে, কারণ এখানে তোমাদের এমসিকিউতে এই কোশ্চেনগুলো আসে যে ধরো যে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন, অথবা সবার সম্মতিক্রমে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন, অথবা আদালতের মাধ্যমে বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন, এটা কোন আইনে বলা আছে? ধরো যে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন, এটা কোন আইনে বলা আছে? আর এই অংশীদারি আইনের কত ধারাতে বলা আছে এটা তোমাদেরকে ধারা উল্লেখ করে দিবে। ধরো যে এখানে 39, 40, 41, 42, 43, 44 এখানে ধারাগুলো তুলে দিল, তো কোন ধারা এটা তোমাকে স্পেসিফিকভাবে জানতে হবে। তো সেই কারণেই এখানে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। যে প্রথম যেটা আছে, যে আমরা অংশীদারি আইনের 40 ধারাতে যদি যাই, ওইখানে বলা আছে যে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন করা যাবে সব অংশীদারের সম্মতিক্রমে, অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন করা যাবে। যে সব অংশীদাররা যদি সম্মত হয় যে তারা অংশীদারি ব্যবসাটা আর কন্টিনিউ করবে না, অথবা যে উদ্দেশ্যের জন্য তারা অংশীদারি ব্যবসাটা গঠন করেছিল সেই উদ্দেশ্যটা শেষ হয়ে গেছে এবং সবাই সম্মত হয়েছে আর এটাকে কন্টিনিউ করবে না, তাহলে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হয়ে যাবে। তো এইখানে অংশীদারি ব্যবসাটার এই সব অংশীদারের সম্মতিক্রমে যে বিলুপ সাধন, এইটা অংশীদারি আইনের 40 ধারাতে বলা আছে। এবং এইখানে অংশীদারি আইনের আমরা যদি এরপরের ধারাটাতে যাই, যে 41 ধারাতে কি বলা আছে, 41 ধারাতে আসলে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বিলুপ সাধন সম্পর্কে বলা আছে। যে অংশীদারি ব্যবসাটা অনেকগুলা সিচুয়েশন তৈরি হবে বা কিছু কিছু সিচুয়েশনের ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা আর পরিচালনা করা সম্ভব হবে না, তো সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটাকে বাধ্যতামূলকভাবেই এখানে বিলুপ করে দিতে হবে। তো এই বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসাটার বিলুপ হবে অংশীদারি আইনের 40 ধারা অনুযায়ী। তো 1932 সালের অংশীদারি আইনের 41 ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসাটার বাধ্যতামূলক বিলুপ সাধন হবে। তো এই বাধ্যতামূলক বিলুপ সাধনের ক্ষেত্রে এখানে বলা আছে যে অংশীদারি ব্যবসাটা যে বাধ্যতামূলকভাবে বিলুপ সাধন হবে, একটা হচ্ছে এখানে অংশীদারের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি এখানে সব অংশীদার একযোগে যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে অংশীদারি ব্যবসাটা এখানে আইনগতভাবে বা বৈধভাবে আর পরিচালনা করা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা এখানে বাধ্যতামূলকভাবে বিলুপ সাধন করে দিতে হবে। তো এটা অংশীদারি আইনের 41 ধারাতে বলা আছে। আর এখানে অংশীদারি আইনের আরেকটা ধারা এখানে আছে,
যে 43 ধারা, এই 43 ধারা হচ্ছে এখানে 3 নম্বর হবে। 43 ধারাতে বলা আছে যে অংশীদারি আইনের বিলুপ সাধন করা যাবে হচ্ছে বিজ্ঞপ্তির দ্বারা, যে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন করা যাবে। যে এখানে সব অংশীদার অথবা যে কোনো অংশীদার যদি এখানে ইচ্ছা পোষণ করে যে অংশীদারি ব্যবসাটা তারা আর পরিচালনা করতে চাচ্ছে না, তাহলে সে যদি বিজ্ঞপ্তির মাধ্যমে এটা অন্যান্য অংশীদারকে জানায় দেয়, তাহলে দেখা যাবে যে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হয়ে যাবে। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে সব অংশীদার অথবা যে কোনো অংশীদার যদি সে এখানে বিজ্ঞপ্তি প্রদান করে যে অংশীদারি ব্যবসাটা সে আর কন্টিনিউ করবে না, তাহলে কিন্তু অংশীদারি সম্পর্কটা ছিন্ন হচ্ছে এবং অংশীদারি ব্যবসাটাও বিলুপ সাধন হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আইনে যদি বলা থাকে যে কোনো অংশীদার যদি বাধ্যতামূলকভাবে বা সে যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চায়, তাহলে এই অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হবে না, তাহলে এখানে বিলুপ্ত হবে না। কিন্তু যদি এখানে ওটা বলা না থাকে, তাহলে কোনো অংশীদার যদি এখানে বিজ্ঞপ্তি প্রদান করে সে আর অংশীদার হিসেবে থাকতে চাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন হয়ে যাবে। এটা অংশীদারি আইনের 43 ধারায় বলা আছে। তো আমরা এখানে 3টা ধারা পড়েছি অলরেডি। যে প্রথম ধারাটা আমরা বলেছি যে সকল অংশীদারের সম্মতিক্রমে, এটা বলা আছে অংশীদারি আইনের 40 ধারায়। 41 ধারাতে আমরা বলেছি যে বাধ্যতামূলকভাবে যদি অংশীদাররা দেউলিয়া হয়ে যায়, দায় পরিশোধে যদি তারা সমর্থ না হয়, আইনগতভাবে যদি ব্যবসাটা অবৈধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন হয়ে যাবে, এটা বাধ্যতামূলকভাবে। এটা বলা আছে 41 ধারায়। এবং 42 ধারায় আমরা বলেছি যে এখানে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন, যে অংশীদারদের মধ্যে যে কেউ যদি এখানে অংশীদারি ব্যবসাটা অংশীদার থাকতে না চায়, সে আইনগতভাবে সে বিজ্ঞপ্তি প্রদান করে অংশীদারি ব্যবসা থেকে বিদায় নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হয়ে যাবে। এটা বলা আছে হচ্ছে 43 ধারায়। এরপরে আরো 2টা ধারা আছে, সেটা হচ্ছে আমরা এখানে বিশেষ ঘটনার কারণে বিলুপ সাধন, যে অংশীদারি ব্যবসাটা অনেক কারণে বিলুপ সাধন হইতে পারে। এই বিশেষ ঘটনা যদি ঘটে, এই বিশেষ ঘটনার কারণে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যেতে পারে, এটা বলা আছে হচ্ছে 42 ধারাতে। তো এই 42 ধারাতে এখানে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন সম্পর্কে যেটা বলা আছে যে এখানে আমরা এখানে নির্দিষ্ট কোনো সময়ের জন্য যদি অংশীদারি ব্যবসা গঠিত হয় এবং সেই নির্দিষ্ট সময় যদি অতিক্রান্ত হয় এবং অংশীদাররা যদি আর ব্যবসাটা পরিচালনা করতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনার ক্ষেত্রে যে এই নির্দিষ্ট সময় যেহেতু পার হয়ে গেছে, যে 5 বছরের জন্য অংশীদারি ব্যবসাটা গঠন করা হয়েছিল এবং নভেম্বরের 1 তারিখ পর্যন্ত এই অংশীদারি ব্যবসার মেয়াদ ছিল, তো অংশীদারি ব্যবসাটার মেয়াদ শেষ হয়ে গেছে এবং অংশীদাররা সম্মত হয়েছে আর অংশীদারি ব্যবসাটা কন্টিনিউ করবে না, তাহলে কিন্তু এখানে এই ঘটনার কারণে যেহেতু তারা সম্মত হয়েছে আর অংশীদারি ব্যবসা পরিচালনা করবে না, অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে অটোমেটিকলি। এরপর হচ্ছে এখানে এক বা একাধিক কাজ সম্পাদনের জন্য যদি অংশীদারি ব্যবসাটা গঠন করা হয় এবং সেই কাজটা যদি শেষ হয়ে যায়, তাও অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে। তো ঘটনাটা হচ্ছে তারা ধরো যে কোনো ব্রিজ অথবা কোনো কালভার্ট, কোনো রাস্তা অথবা কোনো ইমারত নির্মাণের জন্য অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করেছিল এবং সেই কাজটা হয়ে গেছে, বিল্ডিং অথবা এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে তারা যদি এখানে সম্মত হয় যে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে, তো এই ঘটনার কারণে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে। এটা 42 ধারাতে বলা আছে। এবং এখানে আরেকটা এখানে বলা আছে যে কোনো অংশীদার যদি দেউলিয়া ঘোষিত হয়, যে কোনো অংশীদার যদি দেউলিয়া ঘোষিত হয় এবং তার দায় যদি অন্য অংশীদাররা এখানে বহন করতে যদি বাধ্য হয় এবং তারা যদি সেটা পরিশোধ করে যদি অংশীদারি ব্যবসাটা পরিচালনা করতে না পারে, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে। এবং এখানে দেউলিয়ার ক্ষেত্রে আমি একটু আগেও বলেছি যে এটা যদি চুক্তিতে বলা থাকে যে কেউ দেউলিয়া হলেও অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হবে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত না হলেও এখানে তারা কন্টিনিউ করতে পারবে, যে বিলুপ্ত হয়ে গেছে তার দায় দেনা পরিশোধ করে দিয়ে বাকি যারা আছে তারা কিন্তু আবার নতুন করে চুক্তি করে অংশীদারি ব্যবসাটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে অংশীদারি চুক্তির যেহেতু একজন অংশীদারের সাথে এখানে ছিন্ন হচ্ছে অংশীদারি সম্পর্কের, তো সেই কারণে কিন্তু এখানে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এখানে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসার বিলুপ সাধন, এটা হচ্ছে অংশীদারি আইনের লাস্টে বলা আছে। আমরা বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন, আমরা 43 ধারাটা আমরা আগেই পড়ে আসছি। তো এখানে লাস্ট যে ধারাটা আছে 44 ধারা, সেই 44 ধারা সম্পর্কে আমরা এখানে পড়ব। এই 44 ধারাতে একদম লাস্ট আদালত এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে বা আদালত নিজে বাধ্য করতে পারে যে কোনো অংশীদারি ব্যবসাকে বিলুপ সাধন করার জন্য। তো এইখানে আদালত কর্তৃক যদি এখানে বিলুপ সাধনে বাধ্য করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন হবে। তো আদালত কর্তৃক এখানে বিলুপ সাধন সম্পর্কে বলা আছে অংশীদারি আইনে 44 ধারায়। এবং প্রথম বলা আছে যদি কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত হয়,
যা বা কেউ যদি পাগল হয়ে যায় কোনো অংশীদার, তো সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হবে। যদি তার পক্ষে কেউ এখানে অংশীদারিত্বের অধিকার নিয়ে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আদালত অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করা দেওয়ার জন্য এখানে ফোর্স করতে পারে। এরপর কোনো অংশীদার যদি কর্তব্য পালনে চিরতর অসমর্থ হয়, কোনো দুর্ঘটনার কারণে যদি সে অসমর্থ হয়, সেও যদি অংশীদারি ব্যবসাটা চালাতে না চায়, অংশীদারি ব্যবসাটা এখানে বিলুপ সাধন হয়ে যাবে। এরপরে এখানে ব্যবসার প্রকৃতি বিবেচনা করে এর উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এমন কোনো অপরাধে যদি কোনো অংশীদার অপরাধী সাব্যস্ত হয় এবং তার যদি সাজা হয়ে যায়, সেক্ষেত্রেও সে অংশীদার থাকবে না, সেই কারণে অংশীদারি ব্যবসাটা বিলুপ হয়ে যাবে। এরপরে কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করে যদি ব্যবসা পরিচালনাটা অসম্ভব করে তোলে, সেক্ষেত্রেও এখানে অন্যান্য অংশীদাররা আদালতের মাধ্যমে এই অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত করে দিতে পারে। এরপরে হচ্ছে কোনো অংশীদার অন্য কোনো অংশীদারের অনুমতি ছাড়া তার স্বার্থ সম্পূর্ণভাবে যদি কোনো তৃতীয় পক্ষের কাছে যদি বিক্রি করে দেয় বা হস্তান্তর করে দেয়, অথবা এখানে আদালতে ডিগ্রি জারির মাধ্যমে কোনো অংশীদারের স্বার্থ যদি কোনো তৃতীয় পক্ষের কাছে যদি বিক্রি করে দেয়, সেক্ষেত্রেও এখানে অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে যাবে। এরপরে যেটা আছে যে 6 নম্বরে, যে উপর্যুপরি যদি ব্যবসা লোকসান হতে থাকে এবং সেই লোকসান ধরো যে কাবার দিয়ে ব্যবসাটা এখানে মুনাফায় নিয়ে আসা যদি অসম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসাটা বাধ্যতামূলকভাবেই এখানে বন্ধ করে দিতে হবে এবং এটাও আদালতের নির্দেশে এখানে অংশীদারি ব্যবসা বিলুপ সাধনের একটা কারণ হবে। এরপরে হচ্ছে লাস্টে যেটা আছে, অন্য কোনো কারণে যদি আদালত যুক্তিসঙ্গত মনে করে অংশীদারি ব্যবসাটা এখানে অবৈধ বা অংশীদারি ব্যবসাটা আর পরিচালনা করতে দেওয়া যায় না, তাহলে অংশীদারি ব্যবসাটা এখানে বিলুপ সাধন হয়ে যাবে। তো এইভাবে আমরা অংশীদারি ব্যবসাটা কিভাবে বিলুপ সাধন করা যায় এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা এখানে আলোচনা করব হচ্ছে এখানে অংশীদারি ব্যবসার এইখানে, আচ্ছা আমার আর কত সময় আছে একটু দেখেন তো। এখানে অংশীদারি ব্যবসার আরও কিছু এখানে আমরা বিবেচ্য বিষয়সমূহ অংশীদারি ব্যবসা নির্বাচন করার সময় আমরা এখানে নিয়ে আসবো। যে অংশীদার, যেহেতু আমার এখানে অংশীদারি ব্যবসাটা পরিচালনাটা অংশীদারদের যোগ্যতা, দক্ষতা এবং অংশীদারদের মানসিকতা বা এখানে অংশীদারদের ইচ্ছা, এগুলোর উপরে নির্ভর করে। তো সেই কারণে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করতে চাইলে এই অংশীদার যখন আমরা নির্বাচন করব, তাদের মেন্টালিটি অথবা তাদের এখানে যোগ্যতা অথবা যেই ক্ষেত্রে আমরা ব্যবসা পরিচালনা করব সেই রিলেটেড নলেজ থাকলে অংশীদারি ব্যবসাটা অংশীদার হিসাবে তাকে নিলে আমার লাভ হবে, না হলে কিন্তু অংশীদারি ব্যবসাটা আমরা ভালোভাবে পরিচালনা করতে পারবো না। তো সেই কারণে আমরা এখানে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে অংশীদার নির্বাচনের সময় অবশ্যই এখানে কিছু বিবেচ্য বিষয় আমার মাথায় রাখা লাগবে। তো এই বিবেচ্য বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব যে অংশীদারদেরকে কি কি যোগ্যতা দেখে অংশীদারি ব্যবসাটা এখানে অংশীদার করা যাবে। তো প্রথম যেটা আছে যে অংশীদারের এখানে চুক্তি সম্পাদনের যোগ্যতা, যে আমরা এখানে আগেই আলোচনা করেছি যে এখানে 18 ঊর্ধ্ব সুস্থ মস্তিষ্কের, যে ধরো যে দেউলিয়া না অথবা যার বিরুদ্ধে কোনো মামলা নাই, এই ধরনের ক্লিন কোনো পার্সনকে আমি অংশীদারি ব্যবসার অংশীদার করতে পারবো। তো সেই কারণে আমরা এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোককেই নিব যাদের কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে সততা এবং বিশ্বাসযোগ্যতা। অংশীদারি ব্যবসাটা আমরা বলি হচ্ছে চূড়ান্ত সৎবিশ্বাসের এখানে চুক্তি, এবং অংশীদারি ব্যবসাটা অংশীদারদের এখানে সৎবিশ্বাসের উপরে টিকে থাকে। তো সেই কারণে এখানে অংশীদারি ব্যবসার অংশীদার আমি তাদেরকেই করব যাদের এখানে বিশ্বাস করার প্রবণতা আছে, অথবা যাদেরকে এখানে আমার কথা আমি বলে বুঝাইতে পারবো, যারা আমার কোন কথাতে সন্দেহ পোষণ করে না অথবা যারা আমাকে অবিশ্বাস করে না, এরকম পার্সনদেরকে নিয়েই আমার বন্ধু অথবা আমার নিকট আত্মীয়, তাদেরকে নিয়ে আমি অংশীদারি ব্যবসাটা গঠন করব। তো সেই কারণে এখানে সততা ও বিশ্বাসযোগ্যতার কথা বলা আছে যে আমি কোনো অসৎ ব্যক্তিকে আমি অংশীদারি ব্যবসার অংশীদার করতে পারবো না, কারণ তার কাজের দায়ভার অথবা তার ভুলের খেসারত কিন্তু আমাকে দিতে হবে, অথবা তার একজন অংশীদারের ভুল বা একজন অংশীদারের দায় অন্যান্য অংশীদারের উপরে কিন্তু সমানভাবে বর্তাবে। তো সেই কারণে তার এই ভুল কিন্তু আমাদেরও এখানে বহন করতে হবে। তো সেই কারণে আমরা সততা ও বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তিকেই অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় রাখবো। এরপর হচ্ছে আগ্রহ বা এখানে স্বেচ্ছায় আসার যে ইচ্ছাটা, যে অংশীদারি ব্যবসায় কাউকে জোর করে অংশীদার করা যাবে না। অংশীদারি ব্যবসাটাকে আমরা এখানে পরিচালনা করি হচ্ছে সবার সম্মতিতে এবং সবার অংশগ্রহণে। তো সেই কারণেই অংশীদারি ব্যবসাটায় এখানে
যার আগ্রহ আছে তাকেই অংশীদার করতে হবে, যার আগ্রহ নাই তাকে আমি টাকার বিনিময়ে অথবা তাকে আমি জোর করে অংশীদারি ব্যবসার অংশীদার করলাম, সেই ক্ষেত্রে কিন্তু তার আচরণে অথবা তার কৃতকর্মের কারণে কিন্তু অংশীদারি ব্যবসাটা ব্যর্থ হবে। তো সেই কারণে তাকে আমরা অংশীদার করব না, যার এখানে আগ্রহ নাই। এরপরে হচ্ছে যোগ্যতা ও দক্ষতা, যোগ্যতা ও দক্ষতা, যে অংশীদারি ব্যবসার অংশীদার হইতে গেলে অবশ্যই এখানে যেই ব্যবসা আমি পরিচালনা করতেছি সেই ধরনের রিলেটেড জ্ঞান সম্পন্ন লোককে আমি পার্টনার করব। ধরো যে আমি এক্সাম্পল হিসেবে বলি যে তুমি এখানে অংশীদারি ব্যবসাটা এখানে পরিচালনা, তুমি একটা ডেইরি ফার্ম দিবা, ঠিক আছে, যে তুমি একটা গরুর খামার করতে চাচ্ছ, সেই গরুর খামারে এখানে তুমি যে মূলধনটা বিনিয়োগ করবা একার পক্ষে তোমার সম্ভব না, তুমি পার্টনারশিপে যেতে যাচ্ছ। তো তোমার এখানে 5-6 জন বন্ধুকে নিয়ে তুমি একটা গরুর খামার শুরু করবা। তো যার ধরো যে এখানে ভেটেরিনারি বিষয়ে অথবা এখানে গবাদি পশু পালন কিভাবে করতে হয় সেই রিলেটেড যে পড়াশোনা করেছে, সেই রিলেটেড জ্ঞান যার আছে, অথবা অনেক দিন ধরে যে ধরো যে এই পশুপালন করতেছে, রোগ বালাই সম্পর্কে যে ভালো জানে, তাকে যদি তুমি পার্টনার হিসেবে নাও তাহলে কিন্তু তুমি প্রফিটেড হবে। তো সেই কারণে আমরা যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন লোককেই অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে বিবেচনা করব। এরপরে হচ্ছে আমরা আর্থিক সচ্ছলতা, ব্যবসায় অনেক কারণেই অনেক ক্ষেত্রে সম্প্রসারণের জন্য অথবা এখানে যে কোনো দায় পরিশোধের জন্য এখানে অর্থের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে যারা স্বাবলম্বী তাদেরকে অংশীদারি ব্যবসার অংশীদার করলে তোমার এখানে অংশীদারি ব্যবসাটা এক্সপান্ড করতে চাইলে অথবা যে কোনো সম্পত্তি কিনতে চাইলে কিন্তু তুমি পরবর্তীতে এখানে তাদের কাছ থেকে মূলধনটা নিতে পারবে। তো সেখানে আর্থিক সচ্ছলতাটা দেখে নেওয়া প্রয়োজন। এরপর হচ্ছে সমমনা, যে সমমনা যদি না হও, অংশীদারি ব্যবসার অংশীদার যদি নির্বাচনের ক্ষেত্রে সমমনা অংশীদার যদি এখানে বের করা না যায়, যদি মনের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের এখানে অমিল থাকে, যে কেউ চিন্তা করে ধরো যে এখানে অংশীদারি ব্যবসায় লাভ হইলে এই লাভটা দিয়ে আমি যদি ব্যবসাটা সম্প্রসারণ করি সেটা ভালো, আবার কেউ যদি মনে করে এই যে লাভ যেটা আছে এটা পুরোটাই আমার পকেটে ঢুকায় ফেললে ভালো, অংশীদারি ব্যবসার কোনো গ্যারান্টি নাই, তাহলে দেখা যাবে যে এখানে মনের ক্ষেত্রে কিন্তু দুইজনের দুই রকম মন, এই ক্ষেত্রে কিন্তু অংশীদারি ব্যবসাটায় দ্বন্দ্ব তৈরি হবে। তো দ্বন্দ্ব তৈরি হলে বা ঝগড়াঝাটি সৃষ্টি হলে কিন্তু অংশীদারি ব্যবসাটা এখানে বেশি দিন টিকায় রাখা যাবে না। তো সেই কারণে এখানে সমমনা, যাদের এখানে সেম মেন্টালিটি বা তোমার ধরো যে সেম এজ বা অথবা সেম প্রফেশন অথবা এখানে সেম যাদের ধরো যে এখানে যে কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মনোভাব, তাদেরকে নিয়ে অংশীদারি ব্যবসাটা গঠন করতে হবে। এরপর হচ্ছে নির্ভরযোগ্যতা, যাদেরকে এখানে যাদের উপরে ডিপেন্ড করা যাবে এই ধরনের ব্যক্তিকে আমরা এখানে অংশীদারি ব্যবসার অংশীদার করলে ভালো। যারা এখানে ধরো যে টাকা মেরে দিতে পারে, অংশীদারি ব্যবসার টাকা নিয়ে ভেগে যেতে পারে বা অংশীদারি ব্যবসার অংশীদারদেরকে এখানে ঠকাইতে পারে, এই ধরনের ব্যক্তিকে আমি এখানে কিন্তু পার্টনার করা যাবে না। তো সেই কারণে এখানে নির্ভরশীল ব্যক্তিকেই অংশীদারি ব্যবসার অংশীদার করতে হবে। এরপর হচ্ছে চুক্তির শর্তের প্রতি শ্রদ্ধাশীল, এরকম ব্যক্তিকেই অংশীদারি ব্যবসার অংশীদার করতে হবে, যারা অংশীদারি আইনের অথবা অংশীদারি চুক্তির যে শর্তগুলো আছে সবগুলো শর্ত মেনে চলতেই সে বাধ্য। অনেক লোকই আছে দেখা যায় যে রুলস রেগুলেশন মানতে সে ইচ্ছুক না, এই ধরনের ব্যক্তিকে অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে না। তো এইসব বিষয় আমি মাথায় রেখেই অংশীদারি ব্যবসাটার অংশীদার নির্বাচন করব। তো এখানে যেহেতু অংশীদারি ব্যবসাটা পারস্পরিক সহযোগিতা, বিশ্বাসযোগ্যতা অথবা এখানে সমঝোতা এবং সমপ্রকৃতি অথবা চিন্তাভাবনার মানুষের একটা সম্মিলন, যেটার মাধ্যমে অংশীদারি ব্যবসাটার সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। তো সেই কারণে এই যে উপরোক্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই সবগুলা বিষয় মাথায় রেখে আমরা অংশীদার নির্বাচন করলে অংশীদারি ব্যবসাটার সফলতা নিশ্চিত, না হলে কিন্তু অংশীদারি ব্যবসাটা ব্যর্থ হবে এটাই ধরে নেওয়া যায়। তো সেই কারণে আমরা অংশীদারি ব্যবসার অংশীদার নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় রাখবো। এরপরে আমাদের এখানে অংশীদারি ব্যবসার কিছু অন্যান্য তথ্য আছে, এগুলো আমরা জানবো। তবে এইগুলো জানার আগে আমরা এখানে অংশীদারি ব্যবসার এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করেছি এটা থেকে তোমাদের কিছু কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। আর কোশ্চেন এখানে তোমাদের কাছে রেখে গেলাম, এটা তোমাদের একক বা এখানে তোমাদের মূল্যায়নের কাজ। তোমরা যারা এখন বসে আছো তারা এখানে স্ক্রিনে এই কোশ্চেনগুলো 5টা কোশ্চেন আমি এখানে দিয়েছি, যারা এখানে আছো 1 2 3 4 5 গত ক্লাসে যেভাবে আনসার দিয়েছো এইভাবেই এই কোশ্চেনগুলোর 1 2 3 4 5 এর ক খ গ এইভাবে লিখে লিখে আনসারগুলো তোমরা স্ক্রিনে দিতে থাকো। তাহলে আমরা এখানে মোটামুটি কারা এখানে অ্যাটেন্টিভ আছো অথবা আমাদের আলোচনা থেকে কারা বিষয়টা বুঝেছো সেই বিষয়টা আমরা এখানে বুঝে যাব। তো তোমরা এখানে পার্টিসিপেট করতে পারো, যারা এখানে আছো এখন লাইভে তারা এখানে পার্টিসিপেট করো।
তোমরা কমেন্ট বক্সে আনসারগুলো লিখতে থাকো। তো আমি এখানে বলতে থাকি, তোমরা লিখতে থাকো। তো 1 নাম্বার যেটা আছে, যে আমরা কোশ্চেন যেটা আছে, কে অংশীদার হওয়ার যোগ্য, একটু আগেই আর গত ক্লাসের এটা কোশ্চেন, আমি এখানে একটা লিঙ্ক রেখেছি যে গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি, যে তোমাদের মনে আছে কিনা, যে কে অংশীদার হওয়ার যোগ্য। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে এখানে বিদেশি নাগরিককে অংশীদার করা যাবে কিনা, অথবা গৃহিণী সে অংশীদার হতে পারবে কিনা, সরকারি কর্মকর্তা আমরা অংশীদার হতে পারবো কিনা, অথবা যে কোনো কোম্পানিকে তুমি পার্টনার বানাইতে পারবে কিনা। তো এখানে আসলে কে অংশীদার হওয়ার যোগ্য, এটা তোমার এখানে আনসারটা দিতে হবে। 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে নাবালকের দায় কেমন। এখানে নাবালকের দায় কেমন একটু আগে আমরা পড়ে আসি, তার দায় কি অসীম, নাকি তার দায় সসীম, নাকি তার দায় সীমাবদ্ধ, নাকি এখানে ক্ষেত্র বিশেষে অসীম হইতে পারে। এটা এখানে তোমরা এখানে আনসার করবে। এরপর 3 নম্বর যেটা আছে, যে কোন অংশীদারি ব্যবসার কোন অংশীদার ব্যবসার মুনাফা পায় না, যে কোন অংশীদার ব্যবসার মুনাফা পায় না। তো আমরা এখানে অংশীদারের ধরন সম্পর্কে পড়ে আসছি। তো কোন অংশীদার মুনাফায় অংশগ্রহণ করে না, এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। তো এখানে সাধারণ অংশীদার, নামমাত্র অংশীদার, সীমিত অংশীদার, প্রতিবন্ধী অংশীদার, কে অংশীদারি ব্যবসার মুনাফা পায় না, এটা তোমরা এখানে আনসার লিখে দিতে পারো। এরপরে যেটা আছে, যে সাবালকত্ব প্রাপ্তির কত দিনের মধ্যে অংশীদার হওয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে। একটু আগে আমরা এটা পড়ে আসি, যে একজন অংশীদার, নাবালক অংশীদারের ভিতরে এটা ছিল যে একজন অংশীদার নাবালক সীমিত অংশীদার, সে যখন সাবালক হয়ে যাবে কত দিনের ভিতরে অন্যান্য অংশীদারদেরকে জানাই দিতে হবে যে সে অংশীদার হিসেবে অংশীদারি ব্যবসায় থাকতে যাচ্ছে। তো এটা তোমাদের এখানে আনসার করতে হবে, যে 120 দিন, 140 দিন, 160 দিন, 180 দিন, কত দিনের ভিতরে। এরপর হচ্ছে অংশীদারি আইনের কোন ধারায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ সাধন সম্পর্কে বলা আছে, যে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসাটার বিলুপ সাধন করা যাবে। একটু আগে আমরা অংশীদারি ব্যবসার 5 ধরনের বিলুপ সাধন নিয়ে আলোচনা করে আসছি, যে কোন ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসাটা বিলুপ হয়ে যাবে, কোন ধারাতে বলা আছে। এটা কি 39 ধারা, 41 ধারা, 42 ধারা, নাকি 43 ধারা, কোন ধারাতে বলা আছে যে অংশীদারি ব্যবসাটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ সাধন হবে। তো এই ক্ষেত্রে তোমরা এতক্ষণে আনসার করে ফেলার কথা। আচ্ছা, আপনি একটু করেন, স্ক্রিনটা একটু শেয়ার দেন, এই যে যেটা মিনিমাইজ করা আছে, দেখেন কমেন্ট যারা করতেছে। এটা না, এটা না, এটা না, এটা আবার ক্লিক করেন। হ্যাঁ, এটা এইখানে এটা ক্যান্সেল করেন। এই যে ঠিক আছে, কমেন্ট বক্সে এখানে দেখা যাচ্ছে যে এখানে কমেন্ট বক্সে আমাদের সাথে যারা আছে, আমরা এখানে দেখি অনেকেই আনসার করেছেন। এখানে আকিব সাদ আনসার করেছে 1-এর বি। তারপরে এখানে আইয়ুব হোসেন, আচ্ছা আইয়ুব হোসেন রোল লিখেছেন। আকিব 2-এর খ আনসার করেছে এবং 3-এর ঘ আনসার করেছেন। এবং এখানে আরাফাত 1-এর ঘ লিখছে, 2-এর সে ঘ বা ডি আনসার করেছে। এবং আরাফাত হোসেন এখানে 3-এর ঘ লিখেছেন। তারপরে এখানে জুনায়েদ আহমেদ সে 5-এর 2 আনসার করেছেন। তো এখানে অনেকেই আনসার করেছে। আর এখানে আমাদের যেহেতু আমরা খুব দ্রুত এখানে আনসারগুলো করে ফেলি, বা এখানে সময়ও অল্প থাকে, সে কারণে অনেকেই পার্টিসিপেট করতে পারে না। তো সেই কারণে এখানে যারা আনসার করতেছে তাদেরকে ধন্যবাদ, যে তারা অনেকক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছে এবং সেই অনুযায়ী তারা আনসার করতেছে। অনেকেরই আনসার হয়েছে, অনেকেরই আনসার এখানে ভুল আছে। তো আমরা এখানে 5-এর ঘ একজন আনসার করেছে, তো 5-এর ঘ আনসার ঠিক আছে। এরপরে 4-এর ঘ যেটা, এটাও ঠিক আছে আনসার। 4-এর ঘ, 5-এর ঘ, এটার আনসার ঠিক আছে। এখানে আনসার করেছে হচ্ছে এখানে সুশীল আনসার করেছে 5-এর 4, তো সুশীলের আনসারটা ঠিক আছে। এবং এখানে আরাফাতের যে ছিল 1-এর, এখানে সে 3 আনসার করেছে এবং 2-এর 4 আনসার করেছে। 1-এর কিন্তু 3 হবে না। এখানে আমরা বলেছি যে কে অংশীদার হওয়ার যোগ্য। আরাফাত হোসেন এখানে বলেছি যে কে অংশীদার হওয়ার যোগ্য। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, এটা গত ক্লাসের কোশ্চেন ছিল যে কে অংশীদার হওয়ার যোগ্য। এখানে কিন্তু 3 হচ্ছে সরকারি কর্মকর্তা, আমি অংশীদারি ব্যবসার অংশীদার হইতে পারবো না। এরপরে এখানে আনসার করেছেন আরও, এখানে নাইম আনসার করেছেন 1-এর ডি, যে আমি বলেছি যে কোশ্চেনটা হচ্ছে কে অংশীদার হওয়ার যোগ্য। এই যে 1-এর কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, কিন্তু তুমি যদি প্রিভিয়াস ক্লাসটা দেখে না থাকো তুমি কিন্তু এটা আনসার করতে পারতেছো না, এটা কিন্তু বইয়ে দেওয়া নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার এখানে নাইমের আনসার 1-এর ডি যেটা দিয়েছো, যে কে অংশীদার হওয়ার যোগ্য, এটা কিন্তু ভুল হয়েছে, 1-এর ডি আনসার হবে না। 2-এর বি যেটা আছে, যে অংশীদারি ব্যবসার নাবালকের দায় কেমন, এটা আমরা মোটামুটি সবাই জানি বা পারি। এরপরে এখানে
আমরা যদি এখানে আরও যাই, এখানে মজুমদার আনসার করেছেন, মজুমদার 5-এর সরি এখানে 1-এর 4 আনসার করেছেন। আচ্ছা যাক, অনেকে আনসার করেছেন, অনেকে সঠিক আনসার করেছো, অনেকে সঠিক আনসার করোনি। আচ্ছা স্ক্রিনটা মিনিমাইজ করে দেন। তো অনেকে সঠিক আনসার করেছো, অনেকে সঠিক আনসার করোনি। এখনই আমরা জেনে যাব যে কার আনসারটা সঠিক হয়েছে আর কার আনসারটা সঠিক হয়নি। তো আমাদের এখানে প্রথম যে আনসারটা আছে, কে অংশীদার হওয়ার যোগ্য, এটা কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন। কে অংশীদার হওয়ার যোগ্য? আমরা বলেছি 18 বয়স যাদের পূর্ণ হয়েছে এবং যারা সুস্থ মস্তিষ্কের, তারা কিন্তু অংশীদার হতে পারবে। কিন্তু কারা অংশীদার হওয়ার অযোগ্য, এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়িয়ে আসছি। তো এখানে বিদেশি নাগরিক সে অংশীদার হতে পারবে না, সরকারি কর্মকর্তা সে অংশীদার হতে পারবে না, কোম্পানিও এখানে অংশীদার হতে পারবে না। তো এখানে রয়ে যায় হচ্ছে এখানে খ, যে এখানে গৃহিণী সে অংশীদার হওয়ার যোগ্য। এরপর যেটা আছে, অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে নাবালকের দায় কেমন? তো এখানে অংশীদারি ব্যবসার অংশীদার হিসাবে নাবালকের দায় আমরা বলেছি যে এখানে সীমাবদ্ধ থাকবে। এখানে কোন অংশীদারি ব্যবসার মুনাফার অংশ পায় না? তো এখানে মুনাফার অংশ পায় না, এখানে কিন্তু আমরা এখানে আগে আলোচনা করেছি যে প্রতিবন্ধী অংশীদার যে আছে সে কিন্তু ব্যবসার অংশীদার না। তো সে এখানে ব্যবসার অংশীদার যেহেতু না, সে এখানে মুনাফার অংশও পাবে না। এরপরে সাবালকত্ব প্রাপ্তির কত দিনের ভিতরে? তো এখানে আমরা 6 মাস বা 180 দিন, এটা হচ্ছে আনসার। এবং 5-এর যেটা আছে যে অংশীদার আইনের কত ধারায় বিজ্ঞপ্তির মাধ্যমে 43 ধারায় বলা আছে। তো এই হচ্ছে আমাদের এটা নিয়ে আলোচনা, মূল্যায়ন। তো মূল্যায়নের আনসারটা অনেকেরই হয়েছে, যারা হয়েছে তাদেরকে ধন্যবাদ। এরপরে যেটা আছে, আমরা এখানে স্ক্রিনটা একটু ক্লিক করে দেন, এই যে স্লাইডটাতে একটু ক্লিক করে দেন। তো এরপরে আমরা এখানে একটা সৃজনশীল কোয়েশ্চেন আছে, সৃজনশীল কোয়েশ্চেনটা একটু পড়বো। সৃজনশীল কোয়েশ্চেনটা কিছু টেকনিক্যাল পার্ট আছে, এটা আমি ধরিয়ে দিয়ে আমার ক্লাসটা আমি শেষ করে দিব। তো এখানে সৃজনশীল যে প্রশ্নটা আছে, তোমরা যদি এখানে পড়ো যে 2018 সালের 1 জানুয়ারি তারিখে বাদল, বিজয় এবং স্বাধীন সমঝোতার মাধ্যমে তারা একটি ব্যবসা শুরু করলেন। প্রত্যেকেই এখানে 3 লাখ টাকা মূলধন করে নিয়ে আসলো এবং 2019 সালে বাদল মৃত্যুবরণ করে এবং তার 10 বছরের যে কন্যা আছে মুক্তি, তাকে বিজয় এবং স্বাধীন যে 2 জন অংশীদার আছে তারা সম্মতিতে অংশীদার হিসাবে নেয়। তো এখানে সে হচ্ছে সীমিত অংশীদার হিসেবে আসবে। এরপর 2020 সালের 31 জুলাই তারিখে করোনার কারণে ব্যবসার মুনাফা খুব অল্প হয় এবং আস্তে আস্তে দেখা যায় যে ব্যবসাটা পরিচালনা করাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। 2020 সালের 1 নভেম্বর তারিখে বিজয় এখানে দেউলিয়া ঘোষিত হয়। তার এখানে ব্যবসার টাকা দিতে দিতে আর তার কাছে আর কোনো টাকা নাই, তো সেই কারণে সে দেউলিয়া ঘোষিত হয়। তো তখন ব্যবসার দায়ের পরিমাণ দাঁড়ায় হচ্ছে 8 লাখ টাকা। তো এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে অংশীদারি চুক্তিপত্র কি, এখানে এটা লিখবা। এটা আমরা আগে আলোচনা করেছি। অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে কি বুঝো, এটাও তোমরা, এটা হচ্ছে আমরা জ্ঞান এবং অনুধাবনের কোশ্চেন, জ্ঞানের কোশ্চেন যেহেতু, এটা তোমরা লিখে ফেলতে পারবা। ঘ নাম্বার যেটা আছে সি, সেটার আনসারটা তোমাদের জানতে হবে যে এই 2020 সালের মুক্তি কোন ধরনের অংশীদার ছিল। এই যে মুক্তি, ধরো যে এখানে 2019 সালে তার বয়স ছিল হচ্ছে 10। তো 2019 সালে 10 বছর বয়সে মুক্তিকে অংশীদার করা হয়েছে। তো 2020 সালে তার বয়স হবে হচ্ছে 11। তো 18-র নিচে যারা আছে সবাই হচ্ছে এখানে নাবালক। তো নাবালককে যদি আমি অংশীদার করি, তাকে সীমিত অংশীদার হিসেবে অংশীদার করা যাবে। তো 2020 সালে মুক্তি কোন ধরনের অংশীদার ছিল, অবশ্যই এখানে লিখতে হবে 2020 সালে মুক্তির বয়স যেহেতু 11, সে যেহেতু সাবালক না, সেহেতু সে এখানে সীমিত অংশীদার হিসেবে অংশীদারি ব্যবসার অংশীদার হয়েছে। তো এখানে অংশীদার ছিল হচ্ছে কোন ধরনের, সীমিত অংশীদার ছিল। মুক্তি এখানে 2020 সালে সীমিত অংশীদার ছিল, এটাই হচ্ছে এখানে আনসার। এবং এটা বিস্তারিত লিখতে হবে কেন সে সীমিত অংশীদার। ওই যে নাবালক হিসেবে আমরা এখানে বলছি যে সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, সে ব্যবসার দায়ও গ্রহণ করতে পারবে না, অন্যের সাথে চুক্তিও করতে পারবে না, সে এখানে ধরো যে এখানে ব্যবসার অন্যান্য যেই বিষয়গুলো আছে এগুলোও সে এখানে সিদ্ধান্ত নিতে পারবে। তো সেই কারণে এখানে সে সীমিত অংশীদার হিসেবেই থাকবে, শুধুমাত্র সে ব্যবসার মুনাফা বা সুবিধাটা ভোগ করবে। এরপর যেটা আছে 4 নাম্বার, যে বিজয়ের দেউলিয়াত্বের জন্য ব্যবসার মুক্তির দায় নিরূপণ করো। এই যে মুক্তির কথা বলা আছে, মুক্তি হচ্ছে সীমিত অংশীদার, এইভাবেই আনসারটা করতে হবে। এটা কিন্তু উচ্চতর দক্ষতার কোশ্চেন, যে মুক্তির দায় নিরূপণ করো বলছে। মুক্তি একজন অংশীদার, সে হচ্ছে সীমিত অংশীদার, এইভাবেই তোমার শুরু করতে হবে যে মুক্তি সীমিত অংশীদার। তো সীমিত অংশীদার হিসাবে যে ব্যবসার দায় যে 8 লাখ টাকা, এই যে ব্যবসার দায় একজন দেউলিয়া হয়ে গেছে। আমরা জানি যে অংশীদারি ব্যবসায় কেউ দেউলিয়া হয়ে গেলে তার যে দায়টা আছে অন্যান্য অংশীদারের উপরে সেটা বর্তাবে এবং তাদের সম্পত্তি যেটা আছে সেগুলো বিক্রি করে হইলেও, ব্যবসার সম্পত্তি তাদের সম্পত্তি বিক্রি করে হইলেও সেই দায়টা তৃতীয় পক্ষের কাছে এটা পরিশোধ করতে হবে। তো সেই কারণে এখানে মুক্তি যেহেতু এখানে নাবালক, সে যেহেতু সীমিত অংশীদার, তার দায় কিন্তু এখানে সীমাবদ্ধ।
তার দায় হচ্ছে তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। যে মুক্তির বাবা এখানে 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল, তো 3 লাখ টাকা পর্যন্ত সে দায় বহন করতে সে এখানে বাধ্য, অথবা তার যে 3 লাখ টাকা আছে এইটা পর্যন্ত এখানে দায়টা দেওয়া যাবে, এর বেশি কিন্তু মুক্তিকে এখানে দায়বদ্ধ করা যাবে না। তো সেই কারণে এখানে ওইভাবেই তোমার এখানে আনসারটা লিখতে হবে যে বিজয় দেউলিয়া ঘোষণা হওয়ার কারণে এখানে মুক্তির দায় নিরূপণ করো। তো বিজয় যেহেতু দেউলিয়া হয়েছে তার দায় সব অংশীদারকে নিতে হবে, যেহেতু এখানে অংশীদারি ব্যবসার অংশীদারি হচ্ছে 3 জন, বাকি থাকে হচ্ছে এখানে স্বাধীন এবং মুক্তি। তো এখানে স্বাধীনের ক্ষেত্রে স্বাধীন এখানে সম্পূর্ণ দায়ী সে গ্রহণ করতে বাধ্য। তো স্বাধীনে এখানে মুক্তি দিবে হচ্ছে শুধুমাত্র 3 লাখ, সর্বোচ্চ 3 লাখ পর্যন্ত মুক্তি এখানে দিতে পারবে বা তাকে দায়বদ্ধ করা যাবে, আর বাকি টাকাটা দিবে হচ্ছে স্বাধীন। তো স্বাধীন এখানে 5 লাখ টাকা কিন্তু এখানে বিজয়ের হয়ে এখানে পরিশোধ করতে হবে তৃতীয় পক্ষকে। তো এইভাবেই তোমার এখানে আনসারটা করতে হবে। তো এইভাবে আমাদের এখানে অংশীদারি ব্যবসা যেটা আছে এটা নিয়ে এতদিন যে আলোচনা ছিল এটা প্রায় শেষ হয়ে আসলো। তো অংশীদারি ব্যবসাটা এখানে কীভাবে বিরূপ সাধন করা যায় এটা বিস্তারিত তোমরা বাসার ভিতরে খুঁটিনাটি ঘেটে নেটে যদি পাও সেটা তোমরা এখানে লিপিবদ্ধ করবে বা নিজে নিজে লিখবে, কাল্পনিকভাবে একটা অংশীদারি ব্যবসা দাঁড় করায় সেটা কীভাবে বিরূপ সাধন করা যায় এটা নিয়ে বাসায় বিস্তারিত লিখবে। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। তো আজকের ক্লাস শেষ করার আগে আমি একটু তোমার নীতিবাক্য বলেই আমি শেষ করছি যে আমরা এখানে যে অংশীদারি ব্যবসাটা বলছি যে এটা চূড়ান্ত সৎবিশ্বাসেরই একটা চুক্তি। তো এখানে বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না। তো অংশীদারি ব্যবসাটাও বিশ্বাসের উপরে টিকে থাকে। তো মানুষের ক্ষেত্রেও সে যদি কোনো কিছু বিশ্বাস করে, তার মনে যদি এই বিশ্বাসটা থাকে যে সে চাইলে সব কিছু করতে পারে, তাহলে কিন্তু সে সব কিছুই করতে পারে। এবং বিশ্বাস নিয়ে এখানে একটা কথা বলা আছে, মেনি হেল, সে বিশ্বাস নিয়ে একটা কথা বলছে যে বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখো সামনে এগিয়ে যাওয়া এবং সময়ে সব কিছুই পরিষ্কার হয়ে যায়। যেমন আমরা যারা যেই ধর্মেরই আছি, আমি ইসলাম ধর্মের, তো আমি দেখা যায় যে এই যে আল্লাহ আছে সেটা কিন্তু আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা কিন্তু দেখছি না, কিন্তু আল্লাহ আছে এই বিশ্বাস নিয়ে আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা অ্যাটেন্ড করি। এই যে বিশ্বাস, এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, একসময় আমরা দেখা যাবে যে জান্নাত বা আখিরাত যেটাই হোক ওইখানে কিন্তু আমরা এটার সুফলটা পাবো। তো এই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তুমি তোমার লক্ষ্য যেটা আছে এই লক্ষ্যটাকে প্রথমে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি এটাকে নির্ধারণ করো এবং সেই অনুযায়ী জীবনের লক্ষ্য ঠিক করে তুমি প্রত্যেক দিনই একটু একটু করে আগায় যাও, থেমে থাকো না। পড়ালেখা যেটা আছে করোনার কারণে এটা বন্ধ করে রাখো না, এটাই হচ্ছে মূল কথা এখানে, যে বিশ্বাস রাখো একদিন করোনা কেটে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমিও আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকো, নিজের স্কিলগুলো ডেভেলপ করতে থাকো এবং নিজেকে কখনো ধরো যে হতাশ মনে করো না যে আমার লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই একসময় কলেজে আসবে এবং আরও আমাদের সান্নিধ্য পেলে আরও ভালো কিছু জানতে পারবে। এবং এখানে লাস্টের কথা যেটা আছে সেটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে লক্ষ্যটা ঠিক করছো সেটা অর্জন করা যদি অনেক সময়ই তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, পড়ালেখা চালানো অথবা ভালো রেজাল্ট করা অথবা তোমার এখানে তুমি ধরো যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এগুলো যদি কোনো ক্ষেত্রে তোমার অসম্ভব মনে হয় তবু তুমি লক্ষ্যটা বদলায় না। ঠিক আছে, তোমার যে লক্ষ্যটা আছে বড় হওয়ার, তুমি ধরো যে বিসিএস ক্যাডার হবা, এটা যদি তোমার লক্ষ্য থাকে, অথবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এটা যদি তোমার লক্ষ্য থাকে, এই লক্ষ্যটা তুমি কখনোই চেঞ্জ করবে না যতই তোমার এখানে বাধা আসো। দরকার হলে তুমি তোমার স্ট্র্যাটেজি বা কৌশল যেটা আছে এটা বদলাও, কিন্তু লক্ষ্য কখনোই বদলাবা না। যেটা লক্ষ্য স্থির করছো এখন এটাই সারা জীবন ঠিক রাখবা এবং সেই অনুযায়ী তোমার আগ্রহ অনুযায়ী তুমি লক্ষ্যটা ঠিক করে সেই অনুযায়ী দাবিত হইতে থাকো। তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানালাম।